স্মৃতির চিলেকোঠা গল্পবাজদের আড্ডাখানাতে আজ আপনারা শুনতে চলেছেন গল্প জন্মদিনে ভূতের দেখা। দুপুর যখন 2:30 বাজে অম্বর আমাকে ফোন করে বলল, বিকেলটা ফাঁকা আছিস? আমি জিজ্ঞেস করলাম, কখন? এই 5টা, 5:30। আমি জিজ্ঞেস করলাম, কেন বলতো, কোথাও যাবি? ও বলল, হ্যাঁ, আজ একটু বেরোতে হবে, আমার আজ জন্মদিন, বাইরে খাবো। আমার সেদিন বিকালে একটু কাজ ছিল, কিন্তু খাবার কথা শুনেই আমার সব কাজ করবার ইচ্ছে কোথায় চলে গেল। একরকম লাফিয়ে উঠে বললাম, না রে, কোনো কাজ নেই। আসলে খাবার কথা শুনলে আমার আর কোনো জ্ঞান থাকে না, তবে সেই টেনিদার মতো অত বেশি খাই না। আসলে একসঙ্গে অনেকগুলো পদের গন্ধ আমাকে মোহিত করে তোলে, আর সেই খাবার যখন কোনো বন্ধুর পকেট থেকে আসে তখন তো কথাই নেই। ভাইকে বললাম, আমাকে দুপুর 3:30টার সময় ডেকে দিবি। বিকেল 4টের সময় অম্বরের সাইকেলের আওয়াজ শুনলাম। আমরা কোয়ার্টারের ওপর তলাতে থাকি, আর নিচে চেনা জানা সাইকেলের আওয়াজ শুনলে পর্দা সরিয়ে একবার দেখি। তাছাড়া আমাদের কোয়ার্টারে সেদিন অন্য কোনো ফ্যামিলি ছিল না। আমি একরকম রেডি হয়েই বসেছিলাম। শীতটা বেশ ভালোই পড়েছে। অম্বর আসবার সঙ্গে সঙ্গে গলায় মাফলারটা বেঁধে বেরিয়ে পড়লাম। অম্বর বলল, জয়দীপকে ডাকবো। আমিও জানতাম জয়দীপের বাড়িতে যেতে হবে। আমি, অম্বর ও জয়দীপ খুব ছোটবেলার বন্ধু, সুখে একসঙ্গে, দুঃখে একসঙ্গে। আমাদের 3জনের মধ্যে কোন 2জন ভালো বন্ধু এটা বলা বেশ সমস্যার হলেও অম্বর ও জয়দীপই একসাথে বেশি থাকে। আমি আমার জীবিকার কারণে ওদের সাথে প্রতিদিন যোগাযোগ রাখতে পারি না, তাই অম্বর এবার যে জন্মদিনে বাইরে খাওয়াবে তা কনফার্ম ছিলাম না। একটা হালকা জিনিস জানলাম, আর দ্বিতীয় কথা হলো অম্বরের জন্ম তারিখটা 18 না 19 ভুলে গেছিলাম। যাই হোক, জয়দীপের বাড়িতে জয়দীপও রেডি হয়ে বসেছিল। আমরা 2জন যাবার সঙ্গে সঙ্গে সাইকেল নিয়ে বেরিয়ে এলো। প্রথমে 3জন একটু ভেবে নিলাম কোন দিকে যাব, সিটি সেন্টারের দিকে না বিধাননগরের দিকে। আসলে আমরা যেখানে থাকি সেখান থেকে বিধাননগর আর সিটি সেন্টার দুটোই একরকম, এক দূরত্বে। সিটি সেন্টারে দোকান প্রচুর আছে, কিন্তু বেশ এক্সপেন্সিভ। এদিকে অম্বর প্রথমেই বলে দিয়েছে, আমার বাজেট কিন্তু 100 টাকা। তাই বিধাননগরের দিকে যাওয়াটাই ঠিক হলো। তখন 5:30 বেজে গেছে। আমাদের টাউনশিপের সমস্ত স্ট্রিট লাইট জ্বলছে, আর সেই আলো আঁধারি পরিবেশ ঠেলে এক পা করে আমরা 3জন মৃদুগতির সাইকেলে বিধাননগরে যাচ্ছি। বিধাননগর যাওয়ার 2টো রাস্তা আছে, একটা বাস রাস্তা হয়ে একটু ঘুরে ঘুরে, আর একটা জঙ্গল দিয়ে। জঙ্গল দিয়ে রাস্তাটাই কাছে হয়, তবে অন্ধকারে যাওয়া যায় না, খুব চিন্তাই হয়। তবে 3-4 জন থাকলে অতটা ভয়ের কিছু থাকে না। সেই মতো আমরা 3জন জঙ্গলের পথেই বিধাননগরে পৌঁছালাম। বিধাননগরে একটা দারুণ রেস্টুরেন্ট আছে, সবাই তাকে কানাইদার দোকান বলে। দোকানটার বাইরের গেট আপ সেরকম নেই, তবে খুব সুন্দর সব খাবার রান্না করে। আর দ্বিতীয় কথা হলো একেবারে ফ্রেশ খাবার দেয়। অম্বর, আমি আর জয়দীপ 3জন 3টে চেয়ার নিয়ে বসে পড়লাম। অম্বর মাংস আর ফ্রাইড রাইস অর্ডার দিল, 3জনের জন্য 2 প্লেট। ওটাই 3জন ভাগ করে নেব। বেশ পেট ভরে খাওয়া দাওয়া হলো। তারপর 3জন একটু ঘুরলাম।
অম্বর বলল, খাওয়াটা খুব বেশি হয়ে গেছে, একটু ঘুরে তারপর যাব। শীতকালের রাত, খাওয়ার পর তিনজনে ঘুরতে ঘুরতে বেশ সময় চলে গেল। বুঝতেই পারলাম না, ওই জায়গাতে সময় বোঝাও যায় না। আমরা যে দোকানটাতে খেলাম সেটা ছোট হলেও আশেপাশে বেশ কয়েকটা বড় বড় রেস্টুরেন্ট আছে। তাদের গেট আপ আর বিভিন্ন ধরনের লোক যাতায়াত দেখতে দেখতে সময় সম্পর্কে এতটুকু হুঁশ ছিল না। আর যখন হুঁশ এলো তখন রাত্রি 8টা। আমি প্রায় চমকে উঠে বললাম, হ্যাঁ রে, এই যে 8টা বেজে গেল, এবার যেতে হবে। অম্বর ও জয়দীপ আমার মতো চমকে না উঠলেও তারাও বলল, হ্যাঁ হ্যাঁ, এবার চল। আমি কিছুটা এগিয়ে বললাম, আমরা সোজা রাস্তা দিয়ে যাব, জঙ্গল দিয়ে যাব না। কিন্তু অম্বর আমার কথা শুনে বেশ হাসি সুরেই বলল, কেন, ভূতে ধরবে? না, ভূত নয়, ওসবে আমার ভয় নেই, কিন্তু সাইকেলটা আছে, এটা চলে গেলে এখন আরেকটা সাইকেল কিনতে পারবো না। অম্বর বলল, আরে, তোর শুধু সাইকেল, আর আমাদের সাইকেলের সাথে দুজনের দুটো মোবাইল আছে। অম্বরের কথা শুনে জয়দীপও বলল, চল চল, কিছু হবে না, তিনজন আছি, ঠিক চলে যাব, আর এখনও লোকজন আছে। ওদের দুজনের কথার উত্তরের পর আমি আর কিছু বলতে পারলাম না। ইচ্ছে না থাকলেও জঙ্গলের দিকে এগিয়ে চললাম। আমাদের তিনজনের সাইকেল আস্তে আস্তে রাস্তা ছেড়ে জঙ্গলের রাস্তাতে ঢুকলো। আর তারপর কয়েক মুহূর্তের মধ্যেই সামনে শুধু একটা প্রকট অন্ধকার চোখে এলো। জয়দীপ আমাদের সবার আগে ছিল, তারপর অম্বর, শেষে আমি। তিনজনেরই সাইকেলের বেগ বেশ দ্রুত। আমি, জয়দীপ কোনো কথা বলছিলাম না, শুধু মাঝে অম্বর সমান তালে বকবক করে যাচ্ছিল। কখনো আমাকে বলছিল, কিরে, ভয় লাগছে? আমি না বললেও ও একবার এক নাগাড়ে ওই ভয়ের কথাই বলছিল, আর মাঝে মাঝে আমার সাইকেলের সামনে ব্রেক দিয়ে দাঁড়িয়ে যাচ্ছিল। আমাকেও দাঁড়িয়ে পড়তে হচ্ছিল। 2-3বার এরকম হওয়ার পর আমি রেগে উঠে বললাম, তুই এরকম করে সাইকেল চালাচ্ছিস? এই জঙ্গলের মধ্যে কেউ এরকম করে? তারপরেই আমি সাইকেলের বেগ বাড়িয়ে অম্বর আর জয়দীপের মাঝে চলে এলাম। এবার অম্বর সব থেকে শেষে পড়ে রইল। জয়দীপ সব কিছু বুঝছিল, কিন্তু একবারের জন্য কিছু কথা বলেনি বা সাইকেল থামায়নি। তবে অম্বর ও জয়দীপের মাঝে এসে আমিও সাইকেলটা বেশ ভালোই চালাচ্ছিলাম। অম্বরের মাথার মতো জয়দীপের মাথাতে ওই রকম উদ্ভট ইয়ার্কি মারবার আইডিয়া নেই। জঙ্গলের রাস্তাটা প্রায় মিনিট 10, চারদিকটা নিস্তব্ধ। ভুল করেও রাত্রে কেউ এই পথে আসে না, না মানুষ, না কোনো পশু পাখি। শুধু আমরা তিনজন শুনছি আমাদের তিনজনের সাইকেলের আওয়াজ। আমি জয়দেবের পিছনে চলে আসার জন্য কেউই আর কোনো কথা বলছিল না। বুঝতে পারছিলাম অম্বর পিছনে আসছে, তাই শুধুমাত্র জঙ্গলটা পার হওয়াই আমার তখনকার একমাত্র প্রধান কাজ ছিল। আস্তে আস্তে জঙ্গলটা পেরিয়েও গেলাম। জয়দীপ আমাদের মধ্যে সব থেকে আগে বের হলো, তারপর আমি। আমাকে দেখতে পেয়ে জয়দীপ বলল, ওটা কই? আমি বললাম, পিছনে আসছে। জয়দীপ বলল, দেখ আবার জঙ্গলের ভেতর কোনো কুচির কাজ করছে কিনা। অম্বর এইরকম খ্যাপামি এর আগেও বহুবার করেছে, তাই সেদিন আমরা সেই মুহূর্তে কোনো চিন্তা করিনি। দুজনে জঙ্গলের বাইরে দাঁড়িয়ে রইলাম। জঙ্গলের বাইরেটা আরেকটা কোম্পানি টাউনশিপের মধ্যে পড়ে। পিচ মরা রাস্তা, আলো সব আছে। শীতের রাত্রে লোকজন না থাকলেও ভয় লাগেনি।
কিন্তু 10 মিনিট পেরিয়ে যাওয়ার পরও অম্বর এলো না দেখে আমি বললাম, কী রে, এতক্ষণেও এলো না, কি করছে ভেতরে? জয়দীপ বলল, সেটা তো আমিও ভাবছি রে। আমি বললাম, কোনো বিপদ হলো না তো? জয়দীপ এই কথাটা কোনো উত্তর দিল না, শুধু একটা লম্বা শ্বাস ফেলল। রাত বাড়ছে, সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডা। আমি ঘড়ি দেখলাম, রাত্রি 9টা বাজতে 15 মিনিট বাকি। সময়টার কথা জয়দীপকে বলতেই জয়দীপ বলল, চল ভেতরে যাই। আমি বললাম, কিন্তু এই অন্ধকারে খুঁজে পাবি কী করে? জয় বলল, যেমন করে হোক খুঁজতেই হবে। তারপরেই আমরা জঙ্গলের দিকে কয়েক পা এগোতেই একটা হেডলাইটের আলো এসে পড়ল আমাদের গায়ে। ঘা ঘুরিয়ে বুঝতে পারলাম পুলিশের গাড়ি। আমরা জঙ্গলের মুখের কাছে দাঁড়িয়ে পড়লাম। 15-20 সেকেন্ডের মধ্যে পুলিশের ভ্যানটা আমাদের কাছে দাঁড়ালো। আমাদের এখানে এরকম পুলিশ ভ্যান টাউনশিপে রক্ষণাবেক্ষণ করে। আমরা একে ডায়াল বলে থাকি। জয়দীপ আর অম্বর প্রায় রাতে ব্যাডমিন্টন খেলে রাত করে বাড়ি ফেরে। ওদের দুজনকে ডায়াল বহুবার দাঁড় করিয়ে জিজ্ঞেস করেছে, আমাকে সেদিনই প্রথম। একটু তাই ভয়ে ভয়ে ছিলাম আমি। ওরা আমাদের কাছে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কিরে, এখানে কি? আমি অম্বরের ব্যাপারে এমনিতেই বেশ ভয়ে ভয়ে ছিলাম, তার উপর ডায়ালের কথা আর কোনো উত্তরই দিতে পারলাম না। জয়দীপ উত্তর দিল, প্রথম থেকে সব ঘটনা বলল। সব শুনে একজন পুলিশ কনস্টেবল গাড়ি থেকে তাড়াতাড়ি একরকম লাফিয়ে নেমে বলল, তোমরা আসবার সময় কোনো আওয়াজ শোনোনি? আমি আর জয়দীপ কিছুক্ষণ এদিক ওদিক ওর মুখের দিকে তাকিয়ে বললাম, কই না তো, সেরকম কোনো শব্দই শুনতে পাইনি। কনস্টেবলটি বেশ তাড়াহুড়ো আরম্ভ করে দিল। আমরা কিছুই বুঝলাম না। কিছুক্ষণ পরেই বড় সাহেবকে বলল, স্যার, আমাদের তাড়াতাড়ি জঙ্গলের ভেতরে ঢুকতে হবে, না হলে হয়তো ছেলেটাকে বাঁচাতে পারবো না। আমি জিজ্ঞেস করলাম, কেন স্যার, এরকম কেন বলছেন? কিন্তু আমার কথার কোনোই উত্তর দিল না। শুধুমাত্র একজন পুলিশ গাড়িটার ভেতরে বসে রইল আর আমরা সবাই জঙ্গলের ভেতর ঢুকলাম। সব পুলিশদের হাতে বড় বড় টর্চ ছিল। সবাই একসাথে জঙ্গলের ভেতর ঢুকলাম। তারপর চললো জঙ্গলের এ প্রান্ত থেকে সে প্রান্তে খোঁজা। ঘোড়া এক পা করে প্রায় জঙ্গলের সব দিকটা আমরা খুঁজলাম। অম্বরকে না পেয়ে পুলিশের এক অফিসার বেশ ধমকের সুরে বলল, তোমরা সত্যি বলছো তো, না এমনি এমনি আমাদের জঙ্গলের ভেতর ঢোকালে? আমি তখনও ভালো করে কথা বলতে পারছিলাম না। জয়দীপ উত্তর দিল, না স্যার, আমরা সত্যি কথাই বলছি। আমাদের কথাটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এক কনস্টেবল বেশ চিৎকার করে বলল, স্যার, এই যে এই গাছের তলায় ছেলেটা বসে আছে। আমরা সঙ্গে সঙ্গে অম্বরের কাছে গেলাম। অম্বর তখন সেন্সলেস ছিল। আমি, জয়দীপ আর কয়েকজন কনস্টেবল ওকে ধরে ধরে পুলিশের গাড়ির কাছে নিয়ে গেলাম। অম্বরের সাইকেলটাও পাশে পড়েছিল। পুলিশের জিপের ভেতরে অম্বরকে শোয়ানো হলো। চোখে মুখে জল ছিটিয়ে দিলেন এক পুলিশ কর্মী। অম্বরের আস্তে আস্তে জ্ঞান ফিরল। তখন চোখে মুখে আতঙ্কের স্পষ্ট ছাপ। আমার আর জয়দেবের গলা শুনে অবশ্য কিছুটা ঠিক হলো। একজন কনস্টেবল জিজ্ঞেস করলো, কি হয়েছিল ভাই? আরেকজন ওই ভদ্রলোককে বেশ ধমকের সুরে বলে উঠলেন, এই কি হচ্ছে কি? ও আগে সুস্থ হয়ে উঠুক, তারপর আমরা ওর সাথে কথা বলবো। সেদিন পুলিশের জিপ করেই অম্বরকে ওনারা বাড়ি পৌঁছে দিলেন।
সাইকেলটাও জিপের ভেতরে উঠিয়ে নিয়েছিলেন। আমরা দুজন বেশ বিষণ্ণ মনে বাড়ি ফিরলাম। 2 দিন পর অম্বরের বাড়ি গেলাম। অম্বর তখন শুয়েছিল। চোখ মুখে আতঙ্কটা তখনও পুরোপুরি যায়নি। আমরা দুজন যেতেই অম্বর বলল, কাল পুলিশ এসেছিল, সব কিছু জিজ্ঞেস করলো। তারপর আবার কেমন যেন চুপ করে গেল। আমি আর জয়দীপ পাশে বসে রইলাম, কিন্তু কিছু জিজ্ঞেস করলাম না। 3জন এক ঘরে বসে আছি, অথচ কেউ কোনো কথা বলছে না। কিছুক্ষণ পর অম্বর আমার দিকে তাকিয়ে বলল, সেদিন তোর কথা শুনে ঘুরে ঘুরে এলে ভালো হতো, এই বিপদটাতে পড়তে হতো না। অম্বরের কথা শেষের সঙ্গে সঙ্গে জয়দীপ বলল, হ্যাঁ রে, সেদিন ঠিক কী হয়েছিল বলতো? অম্বর কোনো উত্তর দিল না। আমি জয়দীপকে বললাম, আরে ছাড় না, দেখছিস না ওর সমস্যা হচ্ছে, ও আরেকটু সুস্থ হোক, তারপর সব জিজ্ঞেস করবি। কিন্তু আমার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে অম্বর মাথাটা নিচু করে রেখেই বলল, তুই আগে চলে গেলি, তারপর ঠিকই আসছিলাম, হঠাৎ মনে হলো কে যেন সাইকেলটা পেছন থেকে টেনে ধরে আছে। আমি ঘাড় ঘুরিয়ে পেছনের দিকে তাকালাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। কিন্তু সাইকেল নড়ল না। এদিকে তোরা অনেকটা এগিয়ে গেলি। আমি তোদেরকে ডাকবার জন্য চিৎকার করতে গেলাম, কিন্তু কোনো আওয়াজ বের হলো না। মনে হলো কেউ যেন মুখটা চেপে দাঁড়িয়ে আছে। আমি সাইকেলটা কী হয়েছে দেখার জন্য বসলাম। মুখের মধ্যে তখন ওই চাপা ভাবটা আছে। তারপর হঠাৎ কে যেন আমাকে মাটিতে জোর করে শুইয়ে দিল। আমি কোনো রকম বল দিতে পারলাম না। শুধু কিছুক্ষণ পর আমার চোখের সামনে একটা কালো হাত নড়তে লাগলো। আমি প্রথমে পাতা ভেবেছিলাম, কিন্তু আস্তে আস্তে হাতটা আমার গলা টিপে ধরলো। আর তারপর কিছু মনে নেই। জ্ঞান এলো তখন পুলিশের জিপে শুয়ে আছি। অম্বরের কথা শুনে আবার আমাদের 3জনের মুখ থেকে সব শব্দ কোথায় চলে গেল। কিছুক্ষণ পর জয়দীপ বলল, হ্যাঁ রে, কোনো চোর ডাকাত। অম্বর জয়দীপের কথাটা শেষ করতে দিল না। বলল, আমিও তাই ভেবেছিলাম, কিন্তু গতকাল পুলিশ এসেও এই প্রশ্ন করেছিল। কিন্তু তাহলে ওরা আমার সাইকেল, মোবাইল কিছুই নিল না কেন? সময় তো ছিল। আমরা আর কোনো উত্তর দিলাম না। তো কেমন লাগলো বন্ধুরা গল্পটা শুনতে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর স্মৃতির চিলেকোঠা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন।